হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষা 2026কে টার্গেট করে জিকে জিএস থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখো, আজকের প্রথম প্রশ্ন, পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর কী ভূমিকা ছিল? দেখো, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি তোমাদের বিগত বছরের প্রশ্ন, আর এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু প্রত্যেকবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পরিকল্পনা কমিশনে। যখন পরিকল্পনা কমিশন গঠন হয় তখন প্রধানমন্ত্রীর যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা হলো, এই চারটে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে, তিনি হলেন সভাপতি। তিনি যে পদ রয়েছে সেই পদের অধিকার বলে তিনি কিন্তু সভাপতি ছিলেন। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার 1995 সালে শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে শান্তলা নাট্যশ্রী পুরস্কার তিনি কিন্তু আরম্ভ করেছিলেন? দেখো কী হবে, কর্ণাটক। কোন সরকার? কর্ণাটক সরকার, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি আসাম? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1995 সালে 1995-এ কর্ণাটক সরকার তারা কিন্তু এই পুরস্কারটা শুরু করেছিল। ওকে, শাস্ত্রীয় নৃত্যের জন্য শান্তলা নাট্যশ্রী পুরস্কার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কর্ণাটক সরকার 1995 সালে শান্তলা নাট্যশ্রী পুরস্কার তারা কিন্তু প্রবর্তন করে। 1995 সালে এই সম্মানটি প্রথম পেয়েছিলেন প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী কে ভেঙ্কলখামা। ওকে, আর 2024 সালে অর্থাৎ লাস্ট এই পুরস্কারটি পেয়েছেন রেবতী নরসিমান। তোমরা রাখবে, কর্ণাটক সরকার কিন্তু এই পুরস্কারটা ঘোষণা করেছেন। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের যাদের আপকামিং জিডি 2026 পরীক্ষা রয়েছে, দেখো তোমাদের জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ওপর। যেমন জিকে জিএস, ইংলিশ, গণিত, রিজনিং প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন, ক্লাস, পিডিএফ, নোট, ফুল মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 299 টাকার বিনিময়ে। 999 টাকা একটা প্রাইস রয়েছে, কিন্তু বর্তমানে এটা অফার চলছে। মাত্র 299 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পুরো সাজেশনটা পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা বিষয়ের উপর পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন প্রত্যেকবারের মতো এবারও এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে। তো তোমরা যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন করছো, রেল গ্রুপ ডি, তো তোমাদের জন্য দেখো আমাদের আপকামিং একটি নতুন ব্যাচ শুরু হতে চলেছে, আরআরবি বন্দে ভারত ব্যাচ 2026, আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। ওকে, তো দেখো, এই ব্যাচটি টিসিএসের আধুনিক প্যাটার্ন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যে ক্লাস পেয়ে যাবে। তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর, তোমরা এই নম্বরে কিন্তু যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। তো এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, সোনালী ফসলের প্রত্যাশায় পালিত চাপচার যে কূট উৎসব, সেই কূট উৎসব মূলত কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? দেখো, এটিও তোমাদের বিগত বছরের প্রশ্ন। 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ড, কেরালা, মিজোরাম নাকি মধ্যপ্রদেশ? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে কূট উৎসব। এই কূট উৎসবটা পালন করা হয় মিজোরাম রাজ্যে। মিজোরামের একটি গুরুত্বপূর্ণ উৎসবের নাম হচ্ছে কূট উৎসব, এবং এই কূট উৎসবটা কী জন্য পালন করা হয়? এটি হচ্ছে সোনালী ফসলের প্রত্যাশায় বা আশায়। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীত, নৃত্য ও নাটকের বিভিন্ন সংরূপের সংরক্ষণ ও প্রচারের জন্য পারফর্মিং আর্ট সংক্রান্ত দেশের শীর্ষ সংস্থা তথা সঙ্গীত নাটক একাডেমি এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বা সংক্ষেপে, আমাদের ভারতবর্ষের যে সঙ্গীত শীর্ষ নাটক একাডেমি এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1999, 1963, 1961 নাকি 1953? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1953 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এই যে আমাদের ভারতবর্ষের শীর্ষ সঙ্গীত নাটক একাডেমি এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে দিল্লির রবীন্দ্র ভবনে অবস্থিত। ওকে, দিল্লির রবীন্দ্র ভবন। প্রথম চেয়ারম্যানকে ডক্টর পি.ভি. রাজমান্নার। বর্তমান ভারতে 8টি শাস্ত্রীয় নৃত্য কিন্তু এই একাডেমি দ্বারা স্বীকৃত। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। তো এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন,
স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বৈদিক শিক্ষার নীতি ফিরিয়ে আনবার কথা বলেছিল? দেখো এটাও তোমাদের জিডি 2025 প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে আর্য সমাজ। বা প্রশ্নটি তোমাদের কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে এবং প্রচুরবার এই প্রশ্নটি এসেছে যে আর্য সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, তো দেখো তিনি 1875 সালে বোম্বেতে, বর্তমান মুম্বাই, এই আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত ডাক ছিল বেদে ফিরে যাও, গো ব্যাক টু ভেদাস। ওকে, তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি কার? মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্বনির্ভর মহিলা এবং অনির্দিষ্ট ক্ষেত্রে কর্মরত মহিলাদের বিষয়ে জাতীয় কমিশন কর্তৃক উপস্থাপিত বিস্তৃত প্রতিবেদন শিরোনামটি কী? তো দেখো যখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, প্রত্যেক 5 বছর পর পর কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হতো। তো যখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তখন একটি গুরুত্বপূর্ণ যোজনা, সেটি কি? মহিলাদের বিষয়ে জাতীয় কমিশন কর্তৃক উপস্থাপিত একটি প্রতিবেদন। তো তার শিরোনামটা কী ছিল? তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে শ্রম শক্তি। এবং এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার রেলের বিভিন্ন পরীক্ষায় এবং এসএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু অলরেডি এসেছে। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন। ঋগ্বেদে লিখিত প্রার্থনাগুলি কি নামে পরিচিত? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে রিপিট হয়। সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে লিখিত প্রার্থনাগুলি সূক্ত নামে পরিচিত। ওকে, তো দেখো প্রসঙ্গত বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু এবং অথর্ব। তো দেখো ঋগ্বেদের যে প্রার্থনাগুলো, সেই প্রার্থনাগুলো কিন্তু সূক্ত নামে পরিচিত। আর ঋগ্বেদে মোট 1028টি সূক্ত বা ত্রস্ত রয়েছে। ওকে, ঋগ্বেদ 10টি মণ্ডল বা অধ্যায় কিন্তু বিভক্ত। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। চেইরা ওবা উৎসব হলো নববর্ষের উৎসব যা উদযাপিত হয় কোথায়? দেখো বিগত কয়েক বছর ধরে তোমাদের জিডি পরীক্ষাতে কিন্তু বিভিন্ন যে উৎসবগুলো কোন রাজ্যের প্রচলিত উৎসব বা কোন রাজ্যের প্রচলিত নৃত্য, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসছে। ওকে, সুতরাং এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু স্কিপ করবে না, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চেইরা ওবা উৎসব, এটি হলো মণিপুরের গুরুত্বপূর্ণ একটি উৎসব। ওকে, মণিপুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই উৎসবটা কিন্তু নববর্ষের উৎসব হিসাবে কিন্তু উদযাপিত হয়। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুসারে নিম্নের কোন তপশিলটি সরকারের ক্ষমতা পৃথকীকরণের সাথে সম্পর্কিত? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুসারে নিম্নের কোন তপশিলটি সরকারের ক্ষমতা পৃথকীকরণের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে 7ম তপশিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদ শূন্য করে দেওয়া, পদত্যাগ এবং পদ থেকে অপসারণ সম্পর্কিত বিষয় ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? দেখো এগুলো তোমাদের কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদের জিডি পরীক্ষা তোমরা খেয়াল করে দেখবে যে খুবই ছোট্ট একটি বিষয়, সেটাকে কিন্তু ঘুরিয়ে অনেক বড় আকারে প্রশ্ন দেওয়া রয়েছে। ওকে, এবং বিষয়গুলো কিন্তু খুবই ছোট। দেখো এই টাইপের যদি প্রশ্নটিকে তোমরা খুব শর্টকাটে জানতে চাও বা পড়তে পারো, সেটা কি হবে যে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের যে পদ অধিকারের ক্ষমতা, সেটা কত নম্বর সংবিধান ধারায় উল্লেখ রয়েছে? সেই পদ অধিকারের ক্ষমতার মধ্যে চলে আসে পদ শূন্য করে দেওয়া, তারপর পদত্যাগ, পদ থেকে অপসারণ। ওকে, তাহলে অধ্যক্ষ বা স্পিকার এবং উপাধ্যক্ষ এদের পদ সংক্রান্ত বিষয়, এগুলো কিন্তু আমাদের সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11। ভারতের লাস্ট আদমশুমারি অনুসারে, মানে 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যা সবথেকে বেশি? উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট যে রাজ্যগুলো রয়েছে, আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড। ওকে, তো এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে সবথেকে জনসংখ্যা বেশি। সঠিক উত্তর হয়ে যাবে আসামে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন। প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনোনিবেশ করেছিল কোন খাতে?
তো প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো কিন্তু কৃষি এবং শিল্পের উপরে জোর দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনাটা কিন্তু হ্যারল্ড ডোমান মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। 1940 সালের আগস্ট অফার কোন ব্রিটিশ সরকারি আধিকারিকদের দ্বারা করা হয়েছিল, বা আগস্ট অফার এটি কার আমলে করা হয়েছিল? তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিনলিথগো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। কোন ধরনের জলবায়ুতে পর্ণমোচী অরণ্য এবং বৃক্ষ ছায়াবৃত তৃণভূমি দেখা যায়? কোন ধরনের জলবায়ুতে পর্ণমোচী অরণ্য এবং বৃক্ষ ছায়াবৃত তৃণভূমি দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র এবং শুষ্ক জলবায়ু অঞ্চলে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এগুলোকে কিন্তু বলা হয় সাভানা। ওকে, বড় বড় কিন্তু ঘাস জন্মায় এই আবহাওয়াতে। নেক্সট দেখো 15। কলামণ্ডলম খেমবতী পবিত্রান, তিনি একজন পদ্মশ্রী প্রাপক মোহিনীঅট্টম নৃত্যশিল্পী। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে যে ইনি হলেন একজন পদ্মশ্রী প্রাপক নৃত্যশিল্পী। কোন নৃত্যশিল্পী? মোহিনীঅট্টম নৃত্যশিল্পী। তিনি ভারতের কোন রাজ্যের অধিবাসী? তিনি ভারতের কোন রাজ্যের বাসিন্দা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তিনি কেরালার বাসিন্দা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16। নিচের কোন উৎসবটি মারাঠি নববর্ষ হিসেবে পালিত হয়? দেখো এই টাইপের যে তোমাদের ক্লাসে প্রত্যেক দিন 30টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করানো হচ্ছে, এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, PYQ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সেন্ট্রাল এক্সাম যেমন রেলের পরীক্ষা, তারপরে তোমাদের জিডি পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু প্রচুরবার এসেছে। আর এগুলোই তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, সুতরাং এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু মিস করবে না। এই যে 30খানা করে প্রশ্ন তোমাদের করানো হচ্ছে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মুখস্থ করার চেষ্টা করো বা খাতায় লিখে নাও, দেখবে এই টাইপের প্রশ্নগুলোই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিচের কোন উৎসবটি মারাঠি নববর্ষ নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মারাঠি নববর্ষ নামে পরিচিত এই 4টে অপশন থেকে গুড়ি পাড়ওয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো পাশাপাশি দেখো এই যে পোঙ্গল রয়েছে, পোঙ্গল, মকর সংক্রান্তি, উদাঘি, এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। তো এগুলো সম্পর্কে এক ঝলক দেখে নাও এক লাইন করে। পোঙ্গলটা কি দেখো, পোঙ্গলটা হলো এটি তামিলনাড়ুর একটি প্রধান ফসল কাটার উৎসব। মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি হলো এটি সারা ভারতে পালিত হয় যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। উগাদি কি? এটি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের নববর্ষের উৎসব। ওকে, নেক্সট দেখো 17। বিশ্বায়ন প্রক্রিয়ায় MNC কি ভূমিকা পালন করে? তো দেখো MNC এই বিষয়টা কি? MNC এই বিষয়টা হলো মাল্টিন্যাশনাল কর্পোরেশন। তো দেখো বিশ্বায়ন প্রক্রিয়ায় MNC এর ভূমিকা হলো এরা হচ্ছে বিভিন্ন দেশে তাদের উৎপাদন এবং বাজারকে একীভূত করে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18। নিচের কোন সুবিধাটি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার অন্তর্ভুক্ত নয়? দেখো 4টে অপশন রয়েছে, অপশনগুলো দেখে নাও। কী কী? সরকারের জন্য হ্রাসপ্রাপ্ত বিদ্যুৎ খরচ, নাকি বেসরকারি খাতের জন্য হ্রাসপ্রাপ্ত বিদ্যুৎ খরচ, নাকি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, না অপশন ডি পরিবারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা এর অন্তর্ভুক্ত নয়। বেসরকারি খাতের জন্য হ্রাসপ্রাপ্ত বিদ্যুৎ খরচ, এটি কিন্তু অন্তর্ভুক্ত নয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো দেখো সরকারের জন্য হ্রাসপ্রাপ্ত বিদ্যুৎ খরচ, তারপরে পূর্ণ নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, এগুলো কিন্তু এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই যোজনার অন্তর্ভুক্ত। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন। সিক্কিল মালা চন্দ্রশেখর তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? দেখো ইনি হলেন সিক্কিল মালা চন্দ্রশেখর।
তো সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা ছবি দেখে বুঝতে পারছো, তিনি বাঁশির সাথে যুক্ত। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো রুদ্রবীণার সাথে যুক্তকে, এগুলো পরীক্ষাতে আসে, এগুলো একবার দেখে নাও। যেমন দেখো রুদ্রবীণা বা রুদ্রবীণার সাথে যুক্ত একজন শিল্পী তিনি হলেন ওস্তাদ আসাদ আলী খান, বা পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ আসাদ আলী খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রুদ্রবীণা। ওকে, নেক্সট দেখো পণ্ডিত ভবানী শঙ্কর, এটা হয়ে যাবে পাখওয়াজ। তারপরে দেখো ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত কিষাণ মহারাজ, তারা হলেন তবলা এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিচের কোন খাতটিতে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেশন এবং অংশদারিত্ব অন্তর্ভুক্ত রয়েছে? দেখো ভিভিআই প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাতিষ্ঠানিক খাত। এই প্রাতিষ্ঠানিক খাত কিন্তু সমস্ত ব্যবসা, কর্পোরেশন এবং অংশীদারিত্ব এগুলো কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্যপালের ক্ষমতাধীন নয়? এই চারটির মধ্যে কোনটি রাজ্যপালের ক্ষমতাধীন নয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী এই চারটির মধ্যে রাজ্যপালের ক্ষমতাধীন নয়, সেটি হলো অনাস্থা প্রস্তাবের সময় ভোট দেওয়া। বাকি বিষয়গুলো দেখো, যেমন রাজ্য বিধানমণ্ডলকে স্থগিত করা, এটি কিন্তু একজন রাজ্যপালের সাংবিধানিক তার দায়িত্বের মধ্যে পড়ে, বা তার সেই কিন্তু ক্ষমতা রয়েছে। নেক্সট দেখো রাজ্য বিধানমণ্ডলকে আহ্বান করা, সেই ক্ষমতাও রয়েছে। রাজ্য বিধানমণ্ডলকে ভেঙে দেওয়া, অর্থাৎ আহ্বান করা, সেটাকে বন্ধ রাখা বা সেটাকে ভেঙে দেওয়া, এই ক্ষমতাগুলো কিন্তু রাজ্যপালের রয়েছে। কিন্তু অনাস্থা প্রস্তাবের সময় ভোট দিবে, সেই ভোটটা কিন্তু রাজ্যপাল দিতে পারে না। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় নৃত্যশৈলীর সাথে গুরু চেমনচেরি কুহিরামন নায়ার তিনি যুক্ত ছিলেন? কথাকলি, কুচিপুড়ি, কত্থক নাকি সত্রিয়া? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কথাকলি। কথাকলি এটি কোথাকার একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য? কেরালা। ওকে, কেরালার যে কথাগুলি রয়েছে সেই কথাগুলির সাথে কিন্তু যুক্ত এই গুরু চেমনচেরি কুহিরামন নায়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো কুচিপুড়ি এটি কোথাকার লোকনৃত্য, এগুলো একবার দেখে রাখবে। কুচিপুড়ি এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য এবং একজন বিখ্যাত শিল্পীর নাম ভেমপতি চিন্না সত্যম। কত্থক, এই কত্থকটা কোথাকার লোকনৃত্য? উত্তর ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য, এবং এই কত্থক একজন বিখ্যাত শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। সত্রিয়া, সত্রিয়াটা হয়ে যাবে আসামের একটি শাস্ত্রীয় নৃত্য, এবং এই সত্রিয়া এই নাচের একজন বিখ্যাত শিল্পী শ্রীমন্ত শঙ্করদেব। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? চারটে অপশন থাকে। তো দেখো ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন, সঠিক উত্তর হিসেবে গুলজারিলাল নন্দ। এই প্রশ্নটিও তোমাদের কিন্তু প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, এইবারও তোমাদের 2026-এর জিডি পরীক্ষাতে তোমরা কিন্তু এই প্রশ্নটি কোনো না কোনো শিফটে কমন পেয়ে যাবে। তাহলে ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান, দেখো শুধু চেয়ারম্যান না, কিন্তু ডেপুটি চেয়ারম্যান তিনি হলেন গুলজারিলাল নন্দ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কর্মের ন্যায়সঙ্গত এবং মানবোচিত শর্তাবলী এবং প্রসূতি সহায়তার বিধান এর উপর জোর দেওয়া হয়? কত নম্বর ধারা? এটি হয়ে যাবে 42 নম্বর ধারা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো সংবিধানের যে বিভিন্ন আর ধারাগুলো রয়েছে 39, 44, 47, এগুলো একবার দেখে রাখবে যে কোন ধারায় কী সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, রাজ্যবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিকে শুটিংয়ে রৌপ্য পদক জিতেছিলেন? তো দেখো রাজ্যবর্ধন সিং রাঠোর, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি হলেন এথেন্স 2004
4-এ কিন্তু রৌপ্য পদক জিতেছিলেন বা রূপা জিতেছিলেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তিনি 2004 সালের এথেন্স অলিম্পিকে পুরুষদের যে ডবল ট্র্যাপ শুটিং, সেই শুটিং ইভেন্টে তিনি কিন্তু রূপা জেতেন। এটি ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অলিম্পিক জেতা প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক। ওকে, নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন। 1951 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 1951 সালে অর্থাৎ প্রথম আদমশুমারি, স্বাধীনতার পর ভারতবর্ষের যে প্রথম জনগণনা হয়েছিল, তখন ভারতের সাক্ষরতার হার কত ছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও, প্রচুরবার কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো স্বাধীন ভারতের প্রথম জনগণনা অনুযায়ী তখন সাক্ষরতার হার ছিল মাত্র 18.33%, মানে 100 জনের মধ্যে 18 জন তখন কিন্তু স্বাক্ষর ছিল। ওকে, 18.33%। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন। কোন ব্রিটিশ কর্মকর্তা 1905 সালের বঙ্গভঙ্গের জন্য দায়ী ছিলেন? বঙ্গভঙ্গের জন্য দায়ী কে ছিলেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। লর্ড কার্জনের আমলে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। ওকে, তীব্র গণ আন্দোলনের মুখে 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ বা বাতিল কিন্তু করা হয়। নেক্সট দেখো 30। নিচের কোন স্থানটি ভারতের মধ্য লৌহ যুগে প্রাথমিক নগর পরিকল্পনার প্রমাণ দেয়? সঠিক উত্তর কী হবে? লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পা নাকি কৌশাম্বী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৌশাম্বী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর। তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখো তোমাদের এসএসসি জিডি পরীক্ষাকে টার্গেট করেই আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সাজেশন দেওয়া হচ্ছে, লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা বিষয়ের উপর, জিএস, জিকে, জিএস, ইংলিশ, গণিত, রিজনিং। ওকে, তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে। তো বর্তমানে কিন্তু অফার চলছে, আমাদের সাজেশন মাত্র তোমরা 299 টাকার বিনিময়ে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে এই যে তোমাদের এসএসসি জিডি সাজেশন ব্যাচ 2026 এটা কিন্তু সংগ্রহ করতে পারো। ওকে, অথবা তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন করছো, আমাদের কিন্তু রেলেরও অলরেডি ব্যাচ শুরু হতে চলেছে আগামী 9 এপ্রিল থেকে। তো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে আমাদের এই রেলের ব্যাচেও ভর্তি হতে পারো। টিসিএসের সম্পূর্ণ আধুনিক প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই বিনামূল্যে তোমরা কিন্তু এই সমস্ত পরিষেবাগুলো পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন মক টেস্ট, ওকে, সাপ্তাহিক ফুল মক টেস্ট, এই সমস্ত প্রত্যেকটা তোমরা কিন্তু ফ্যাসিলিটি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। অলরেডি কিন্তু 2 লক্ষেরও বেশি মেম্বার আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে। তো তোমরাও যদি যুক্ত হতে চাও অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।